আমি একাই ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে থাকলে হবে না। এটা আমি যখন জুলাই বিপ্লবের পরে একটা জিনিস শুনেছিলাম যে ছাত্র রাজনীতি মুক্ত না হোক, অন্তত শিক্ষক রাজনীতি মুক্ত করা হবে ক্যাম্পাসকে। এই ধরনের একটা শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা হবে, কারণ তাদের প্রফেশনালিজমের ক্ষেত্রে। ছাত্র রাজনীতির ব্যাপারে ওই ধরনের কোনো ধরনের ইঙ্গিত আমি পাইনি আর কি। তবে বর্তমান বাংলাদেশে এই পর্যন্ত যেহেতু বিপ্লবোত্তর সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল ছাত্রদের একটি প্রতিনিধিত্ব ছিল, সব ছাত্র সংগঠনের একটা প্রতিনিধিত্ব ছিল। তো এই পর্যন্ত আমি কোনো ছাত্র রাজনীতি, দলকেন্দ্রিক ছাত্র রাজনীতির সেই ধরনের আধিপত্য যে আগে ছিল, সে আধিপত্য এখন কোনো ক্যাম্পাসে সেইভাবে দেখছি না বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে। এবং ইসলামী বিশ্ববিদ্যালয়তে মনে হয় সেই ধারাই অব্যাহত আছে। কেউ মনে হয় আধিপত্যবাদী রাজনীতি এখানে করছে না। হ্যাঁ, ছাত্র রাজনীতি আছে, বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা আছে তারা। আর তারা এখনও রাজনৈতিক ওই ধরনের সমাবেশ না করে বরং সাধারণ ছাত্রদের ছাত্রকেন্দ্রিক সমাবেশগুলোর মধ্যেই বেশি তাদের সময় ব্যয় করছে, যেটা আমার কাছে দৃশ্যমান আর কি। আগামীতে যখন একটা দলীয় সরকার আসবে, তখন ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি যদি একাডেমিক পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে আমি বিশ্বাস করব যে ছাত্র রাজনীতিটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া উচিত। সেটা থাকবে ছাত্রদের প্রতিনিধিশীল রাজনীতি। আর এই প্রতিনিধিশীল রাজনীতি হতে হলে আসলে যেমন ঢাকা ইউনিভার্সিটির ডাকসু আছে, বুয়েটের আছে, বাকসু, ইকসু, এই ধরনের ছাত্র সংসদের মাধ্যমেই ছাত্র রাজনীতিটা নিয়ন্ত্রিত হওয়া উচিত। তাহলে প্রতিনিধিত্বপূর্ণ রাজনীতি হয়। আর যদি প্রতিনিধিত্বপূর্ণ রাজনীতি না থাকে, বিশেষ করে ছাত্রদের সমস্যা এবং ছাত্রদের ইন্টারেস্ট কেন্দ্রিক যদি রাজনীতি না হয়, তাহলে সেটা দলীয় লেজুর ভিত্তির রাজনীতিতে পরিণত হয়। এবং সেই রাজনীতিটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের জন্য সহায়ক হয় না, বরং সেই রাজনীতিটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকারক হয়। থ্যাংক ইউ স্যার। স্যার, আর ছোট্ট একটা বিষয়, সেটা হলো স্যার, ইকশো আমাদের অর্ডিন্যান্সে নাই, এক প্রকারই আছে, কিন্তু আপনার এটা নিয়ে কোনো অভিমত আছে কিনা? যে না, ইকশো আমাদের এখানে নেই, ওইভাবে অনুমোদন করেনি, যেটা তোমাদেরকে আমি আগেও বলেছি। এখন আমাদের যে অর্ডিন্যান্স আছে, এই অর্ডিন্যান্সের আসলে একটা জিনিস হলো যে অর্ডিন্যান্সের যেটাকে আমরা বলি স্ট্রাকচারাল চেঞ্জ। যেমন কিছু কিছু জিনিস আছে যেগুলো স্ট্রাকচার না, কনস্টিটিউশনাল স্ট্রাকচার যেগুলো বলা হয়, স্ট্রাকচার না, সেগুলো আমরা ওই সিন্ডিকেটের মাধ্যমে অনুমোদন দিতে পারি, বা যেমন প্রমোশনের ক্ষেত্রে, শর্তগুলোর ক্ষেত্রে এখানে আমরা একটু পরিবর্তন আনতে পারি। কিন্তু যেখানে স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচারের সাথে যাতে যার রেলেভেন্সি আছে, সেইগুলো হতে হলে আসলে উপরের পক্ষ থেকেই অনুমোদন হওয়া দরকার হয়। হ্যাঁ, আর এখন এই অনুমোদনের অবস্থাটা বাংলাদেশে সাংবিধানিকভাবে যে সমস্ত বিষয়গুলো, সেই বিষয়গুলো তো এখনও ঝুলন্ত, অস্পষ্ট আকারে আছে। কারণ সংবিধান সংস্কার বা নতুন সংবিধান লেখা, যার কারণে পুরনো সংবিধান কতটুকু আমরা অ্যাপ্লাই করতে পারবো বা বাস্তবায়ন করতে পারবো, এই কমিশনের সংস্কার প্রস্তাব বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া যাচ্ছে না। এইগুলো ব্যাপারে হয়তো আমরা আইনগত মতামত নিতে পারি, সেটা হলো সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আমরা কোনো প্রশ্ন করতে পারি যে আমাদের এই সংবিধান, আমাদের এই গঠনতন্ত্র, অতএব আমরা অনুমতি চাচ্ছি যে আমরা পারবো কিনা। তবে সে প্রক্রিয়ার দিকে না, যদি এমন হয় পরিস্থিতি, যদি এটা মানে হয়, আর এই ইন্টারিম গভর্নমেন্ট যদি দীর্ঘায়িত হয়, তাহলে সেটা আমরা ভেবে দেখব সম্মিলিতভাবে। সেটা আমার একার সিদ্ধান্তের কোনো ব্যাপার না। হ্যাঁ, ভেবে দেখব।